স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। এই পে স্কেল বাস্তবায়ন করতে কালক্ষেপণ করা হয়, তাহলে এই রাজপথে ফয়সালা করবেন। বিগত সরকার আপনার কমিশন গঠন করেছে, এই রিপোর্ট আপনার পেশ করেছে। বর্তমান সময়ে সচিব কমিটির যে রিপোর্ট, একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট। আমরা চাই ওই তেলের মাথায় তেল দিলে তা হবে না। আমার বেতন হলো 20,000, আর পরবর্তী ধাপ হলো 20,500, আর পরবর্তী ধাপ 1,60,000। এসব তাল বাহানা চলবে না। অবশ্যই বর্তমান বাজার দরে আমার পরবর্তী ধাপ 200-250 তালুকের ফ্যাসিস্টের কবুল করে গেলে তার লাভ হলো কি? আমরা এটা সমন্বয় ঘটানোর জন্য আমি সরকারকে অনুরোধ করব, আমরা আমাদের যে ধাপগুলো 2,000-3,000 ডিফারেন্স হবে, নট 250-300 টাকা। আমরা রাষ্ট্রের কর্মচারী, আমাদেরকে যদি সঠিক বেতন দেন, এখানে সবাই মুখে হাত দিয়ে বলবে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি যখন আমার জীবন বাঁচাতে পারবো না, তখন তো আমি দুর্নীতির আশ্রয় নিবই, আমার পরিবারকে তো বাঁচাতে হবে। কিন্তু এইটার বিষয়ে আমি সরকারকে বলতে চাই, এই পথ যাতে অবলম্বন করতে না পারে সরকারি কর্মচারীদের, অবশ্যই এশিয়া মহাদেশের সাথে সমন্বয় করে যে কয়েকটি দেশ আছে, মায়ানমার, ইন্ডিয়া, ভুটান, যে দেশগুলো আছে, শ্রীলঙ্কা সহ, তাদের সাথে সমন্বয় করুন। তাদের কর্মচারীদের বেতন দেখেন আজকে 30,000-40,000 টাকা বেসিক, অথচ 8,250 টাকায় আমরা ডুবে আছি। আমরা মুখে হাত দিয়ে বলেন তো, জেলখানার কয়েকদিন খাবারের দাম কেন কত? প্রতিদিন 275 টাকা। আপনি গুণ দেন, আজকে যদি জেলখানার খাবারের টাকাটাও হিসাব করে আমার 27,000 টাকা আসে। আপনার হসপিটালের যে 900 রোগীর প্রতিদিনের খাবারের কথা চিন্তা করেন, তার বলেন তো কত? তাহলে আমার সরকারের কাজ করতে হবে, আমার মেধা শক্তি থাকতে হবে, আমার পুষ্টি কতটুকু রাখবে, আমার দৈনিক চাহিদা কতটুকু, এবং 6 সদস্য পরিবারের অত্যন্ত দুঃখ কষ্টের পরিতাপের বিষয়। আমার খাবার তো দূরের কথা, আমার সন্তানদের 15 দিন পরে আপনার প্রত্যেকটা কর্মচারী, আমার এই মাসে আমি 30,000 টাকা লোক করেছি, আমার বাচ্চা স্কুলের ফি করেছে। প্রত্যেকটা মানুষের এবং বাস্তব জীবনের গল্প আমি আজকে বললাম। আজকে এই সভা থেকে, এই অনুষ্ঠান থেকে, আজকের বীর চট্টগ্রামের সম্মানিত ব্যক্তিত্ব আপনাদের অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সন্তান, আপনারা তার সাথে দেখা করবেন, মাননীয় অর্থমন্ত্রীকে বলবেন যে মাননীয় অর্থমন্ত্রী, আমরা আজকে এই চট্টগ্রাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক মোনালাদের গেছিলাম প্রেসক্লিনের সমাবেশ করতে। এখানে আমাদের এই সমাবেশ করাটাও একটা লজ্জার বিষয় অর্থমন্ত্রীর এলাকায়। আপনারা যাবেন, তাকে বুঝাবেন আমাদের এই যে বাস্তব জীবনের কথা, এটা তো আমরা মিথ্যা বলি নাই, আমরা চলব কি করে। আমাদের অনেক কর্মচারী কিন্তু আত্মহত্যা করেছে। কয়েকদিন আগে পুলিশ কিন্তু চিট করে লিখে গেছে যে তোমার চাহিদা আমি পূরণ করতে পারলাম না। আমরা কি দেখতে পেলাম, সে কুড়িগ্রামের 900 প্রহরী সে আত্মহত্যা দিয়েছে। এরকম অসংখ্য পিডিআর পুলিশ আত্মহত্যা দিচ্ছে, বুকের জ্বালা ভাঙে নিয়ে তারা কুমিল্লা করছে। আমরা কোনো ভাইকে, কোনো বোনকে আমরা হারাতে চাই না। আজকে সমাবেশ থেকে আমি উদ্দেশ্য বলতে চাই, অবিলম্বে সমিতির সচিব কমিটির যে রিপোর্টের বিষয়কে কালকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। আজকে এই সভা থেকে সরকার এবং সচিব কমিটিকে অনুরোধ করতে চাই, অবিলম্বে এই সচিব কমিটির রিপোর্ট এবং যুগোপযুক্ত ন্যায়সঙ্গত রিপোর্ট আপনি অতি দ্রুত জমা দেন এবং সরকারের কাছে অনুরোধ থাকবে। আগামী যে বিভিন্ন কথা আমরা কিন্তু পত্রিকার মাধ্যমে জানছি, আপনারা কি অথচ হয়ে যাচ্ছেন? আমরা পত্রিকার মাধ্যমে জানলাম 40,000 কোটি টাকা বিভিন্ন ফাংশনে সরকার কাজে লাগিয়েছে। যদি এটা সত্যি হয়ে থাকে, ঠিক আছে, সরকার কাজে লাগিয়েছে, ভালো কথা। কিন্তু এই অর্থ বছরের মধ্যে আমাদের এই পে স্কেলের বরাদ্দ রাখার জন্য একটি কানাঘুষা চলছে না? অর্থ মন্ত্রণালয় কাজ করছে, পে স্কেল হবে, এটা কিন্তু সত্য, তাই না? কিন্তু প্রশাসনের পে স্কেল মেনে নেওয়া হবে না। আমাদের দিবেন 16,000 টাকা, এটা দিয়ে হয়? আমরা তো আগামী 5 বছর করতে হবে। বর্তমানে তো 32,000 টাকা স্কেল হওয়ার কথা ছিল, বাটা ভাই বলে গেছে, আমার সম্পূর্ণ ভাই বলে গেছে 11 বছরের পে স্কেল হওয়ার কথা। আমার 8,250 টাকা, 16,500, তার পরবর্তী ধাপ 32,000। তাহলে আগামী 5 বছর চলতে হলে তো আমার একটা অবস্থান লাগবে। আপনি আমাকে 16,000 দিলে আবার সব মিলে আমার 30,000 টাকা হবে। আপনি জানতো চট্টগ্রামে একটা বাসা আপনি 15,000 টাকা কোনো সর্বনিম্ন বাসা বানাই না? তাহলে এই দ্রব্যমূল্যের বাজারে বাসা ভাড়া দিবেন, সন্তানের শিক্ষা দিবেন, বাবা-মার চিকিৎসা করবেন, আপনি তো অবশ্যই হয়তো 1-1.5 বছর চলতে পারবেন। তাহলে অবশ্যই সরকারকে অনুরোধ করবো,
আগামী 5 বছর যাতে আমরা চলতে পারি সেরকম একটি ন্যায় এবং ন্যায্যতার পে স্কেল দিবেন, তাহলে অবশ্যই 14 লক্ষ কর্মচারী আপনাদের সোনার বাংলাদেশ গড়ে দিয়ে আমরা আজকে এখান থেকে কথা দিয়ে যাবো। আপনাদের আরেকটি কথা বলতে চাই, বক্তব্য শেষ প্রান্তে এসে আমরা কোনো রাজপথে নামতে চাই না। আমার শরীফুল্লাহ ভাই বলেছেন, যেহেতু আপনার নির্বাচনী স্তরে এনেছেন, যদিও আপনাদের চিন্তা ভাবনা পরে দেওয়ার চিন্তা ভাবনা থাকে, আল্লাহর হস্তে সেই চিন্তা থেকে বেরিয়ে আসুন। সরকার মহোদয়কে অনুরোধ করবো অবিলম্বে এই 5 বছরের মধ্যেই অর্থ বরাদ্দ রেখে জুলাইয়ের 1 তারিখ থেকে এবং জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর চাই আমরা, এটা হলো আমাদের দাবি। এখন সরকারের যে বর্তমান পরিস্থিতি, যুদ্ধ কিন্তু বিরোধী হয়ে গেছে, তেলের সংকট, বিভিন্ন সংকট, অনেক সংকট হয়েছে, কিন্তু অনেকে বলে এই যে আপনার হলো, আর কথা না বলে বুদ্ধিজীবী, এই চর্চাজীবীদের উদ্দেশ্যে বলতে চাই, আমার বেতন তো 11 বছর ধরে বাড়েনি, সে বিষয়ে আপনি কি বলেছেন? এই বেতন বাড়েনি বলে কি দ্রব্যমূল্যের দাম থেমেছিল? দ্রব্যমূল্যের দাম তো রাতারাতি বেড়েছে। যে জিনিসটার দাম আগে 100 টাকা ছিল, এটা 300 টাকা হয়েছে। আপনি কি বুদ্ধিজীবী হিসেবে আটকে রাখতে পেরেছেন? বড় বড় লম্বা লম্বা টকশোতে আপনি বেতন কত? তাদের বেতন কিন্তু 2 লাখ 3 লাখ টাকা। সিপিডি, তারপরে অর্থনীতি, সেদিনকে দিলে আপনার বক্তব্য নামটা ভুলে গেলাম, দেবপ্রিয় ভট্টাচার্য, আপনি কি বাজার জান না? 11 বছর ধরে কর্মচারীদের বেতন বাড়েনি, প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বেড়েছে। সেই কথা আপনি বলেন না, আপনার বেতন তো বেড়েছে, বেসরকারি খাতের প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। অথচ বাংলাদেশের একটি ইতিহাস, বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি 11 বছর। এই মূল চর্চাজীবী, বুদ্ধিজীবী, এই তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, 11 বছর যত বেসটা বাড়েনি, দ্রব্যমূল্য তো যত বেড়েছে, আমাদের বেতন বাড়ানোর কথাটা আপনারা প্রাসঙ্গিক করবেন। আপনাদের অনুরোধ করবো, এক পক্ষে এক চোখে লবণ আরেক চোখে ইয়ে বলবেন, তা হবে না। আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের আজকে পিঠ দেওয়ালে থেকে গেছে, অবিলম্বে নবম পে স্কেল জারি করে দীর্ঘ বঞ্চিত বঞ্চনার অবসান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে চট্টগ্রামের বিভিন্ন দপ্তর থেকে যারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের আয়োজক বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে, বিশেষ করে আব্দুল বাতেন ভাই, শরীফুল্লাহ ভাই সহ আজকের বিশেষ অতিথিরা এখানে এসে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। পাশাপাশি আপনারা এসে আপনাদের মনের দুঃখের কষ্টের যে কথাগুলো সেগুলো বলতে পারেন না, কিন্তু আমাদেরকে আপনারা অনুসরণ করেন, হয়তো আমাদের দিকে তাকিয়ে আছেন যে আমরা আমাদের এই ভাইদের নেতৃত্বে একটা কিছু ফয়সালা হবে, এই আশায় কিন্তু আপনারা এসেছেন। এতটা কষ্ট প্রমাণ করে একটি মানুষও কিন্তু আপনারা আজকে উঠে যান না এই অবস্থান থেকে। তার মানে আপনাদের জীবনের কষ্ট, দুর্দশার অবসান চাইতে হলে অবশ্যই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং অন্যান্য সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে পাশে থাকবেন। আর সরকারকে মেসেজ দিব, অবিলম্বে সচিব কমিটির রিপোর্ট যাতে ঘড়ি করে দেওয়া হয়, কারণ এই কমিটির মধ্যে রিপোর্টের কাগজের মাপেরা কর্মচারীরা কোনভাবে আটকে থাকতে পারবে না। এই অবস্থা আহ্বান রাখে আগামী দিনে এই বাংলাদেশ সরকারি কর্মচারীদের যে পুরো আন্দোলন, যে পুরো সংগ্রাম, বাংলাদেশের সোজা আঙুলে ঘি উঠানোর কথা আছে না, আমরা আলোচনার টেবিলে বসার জন্য স্মারকলিপি দিয়েছি এবং বিভিন্ন কার্যক্রম করছি। এরপরেও যদি আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করতে কালক্ষেপণ করা হয়, তাহলে এই রাজপথে ফয়সালা করবেন। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উদয়ের পথে সরিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে যাবে প্রান্তে করবে দান, ভয় নাই তার ভয় নাই। ধন্যবাদ সবাইকে।